হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 সালের বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান দেব। তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমরা কিন্তু বিজ্ঞানে 100% কমন পরীক্ষায় পাবে এবং ভালো রেজাল্টও করতে পারবে। তো আমি অধ্যায় ভিত্তিক সাজেশান দেব। প্রতিটি অধ্যায় থেকে, যেমন আলো, চুম্বক, তড়িৎ, পরিবেশ বান্ধব শক্তি, এইসব চ্যাপ্টার থেকে পরপর কি প্রশ্নগুলো পরীক্ষা আসে, কি প্রশ্নগুলো তোমাদেরকে আসবে, এমন টাইপের সব কিছু কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই যে প্রশ্নগুলো পিছনে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা একটু কম ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পাশে লিখে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করবে না। আর যাদের এই পিডিএফটি লাগবে তাদেরকে বলবো তোমরা এই পিডিএফটি কিন্তু বইটা কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, মাত্র 4-5 পৃষ্ঠার একটা পিডিএফ। এটা তোমরা যদি কালেক্ট করে নাও তোমরা কিন্তু পরীক্ষা 100% কমন পাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এছাড়া ফোন নম্বরও দিয়ে দেবো, তোমরা কিন্তু কালেক্ট করে নেবে। ঠিক আছে, তো দেখো কি কি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে আলো, এই আলো চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো আমি এক এক করে তোমাদের বলে দিচ্ছি। তো দেখো, আলো চ্যাপ্টার থেকে প্রথমেই যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বপ্রভ ও অপ্রভ বস্তুর উদাহরণ দাও। উদাহরণগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে স্বচ্ছ, অস্বচ্ছ ও ঈষৎ স্বচ্ছ বস্তুর উদাহরণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন আসে। তারপরে ছায়া পড়ার কারণ কি। 4 নাম্বার উপচ্ছায়া কখন গঠিত হয়। 5 হচ্ছে সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি কেমন হবে যদি ছিদ্র বড় হয়, অর্থাৎ ছিদ্র যদি বড় হয় তাহলে প্রতিকৃতিটা কেমন হবে। তারপরে সূচিছিদ্র ক্যামেরায় প্রতিকৃতি গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য। তারপরে আলোর প্রতিফলনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। তো এই ছবিটাও কিন্তু পরীক্ষায় আসে, তো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে প্রতিফলনের সূত্রগুলি লেখো। এই যে প্রতিফলনের সূত্রগুলি লেখো, এটাকে তোমরা কিন্তু 3টে স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, এরপর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে 9 নম্বরে হচ্ছে আপতন কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত ডিগ্রি হবে। তারপরে সমতল দর্পণে লম্ব আপতন কোণের মান কত, এটা তোমরা কমেন্ট করে জানাবে। কারণ এই প্রশ্নটা পরীক্ষায় মোটামুটি 90টা স্কুলের মধ্যে, 100টা স্কুলের মধ্যে 90টা স্কুলে এই প্রশ্নটা থাকবে। তোমরা পরীক্ষার পর মিলিয়ে নেবে। এরপর দেখো, পেরিস্কোপের দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে, এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে পার্থক্য লেখো নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলন, এটাকেও কিন্তু তোমরা 3টে স্টার দিয়ে রাখবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে সিনেমার পর্দা অমসৃণ ও সাদা কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ চিত্রের মাধ্যমে দেখাও। এই প্রশ্নটা তোমরা 3টে স্টার দেবে। 3টে স্টার মানে 90% স্কুলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। তো অবশ্যই তোমরা এটা ভালো করে পড়বে। তারপরে দেখো, তারপর হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে, কয় প্রকার ও কি কি। নেক্সট, সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য লেখো। আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ দাও। রংধনু তৈরির কারণ লেখো। তারপরে অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাবগুলি লেখো। একটি বস্তুকে আয়নার দিকে 7 সেমি নিয়ে এলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে। তো আলো থেকে মাত্র তোমাদের আমি এই 20টি প্রশ্ন দিলাম। তোমরা এই 20টি প্রশ্ন যদি ভালো করে পড়ো, দেখবে পরীক্ষায় তোমরা কিন্তু এর মধ্যে থেকে কমন পেয়ে যাচ্ছ। তো অবশ্যই এই 20টি প্রশ্ন ভালো করে পড়বে। তো এরপরে দেখো, এরপরে নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে চুম্বক। তো চুম্বক থেকে সামান্য 10 থেকে 15টা প্রশ্ন দিয়েছি, ওগুলোর মধ্যে তোমরা কমন পাবে। তো কি প্রশ্ন দেখো, প্রথম হচ্ছে চুম্বক ও অচুম্বক পদার্থের উদাহরণ দাও। তারপর হচ্ছে ম্যাগনেটাইট কি। 3 প্রাকৃতিক চুম্বক ও কৃত্রিম চুম্বকের পার্থক্য। 4 চুম্বকের দিক নির্দেশক ধর্ম কাকে বলে। 5 উদাসীন অঞ্চল। এই যে উদাসীন অঞ্চল কাকে বলে, এই প্রশ্নটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বড় প্রশ্ন আকারে না আসলেও কিন্তু শর্ট প্রশ্নের আকারেও এটা আসতে পারে। তারপরে হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে। চুম্বকের জ্যামিতি দৈর্ঘ্য 7 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে। তো এইটাও খুব ইম্পর্টেন্ট, চুম্বক দৈর্ঘ্য, এটা তোমরা 3টে স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে চৌম্বক ক্ষেত্র কাকে বলে। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চৌম্বকের শ্রেষ্ঠ
প্রমাণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও তোমরা 3টে স্টার দিয়ে রাখবে, যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চৌম্বকত্বের শ্রেষ্ঠ ধর্ম। তারপর হচ্ছে চৌম্বক আবেশ কাকে বলে, চুম্বকের ধর্মগুলি লেখো। তারপরে তড়িৎচুম্বক কাকে বলে, এর ব্যবহার লেখো। মেরুজ্যোতি কাকে বলে, চুম্বক অক্ষ কাকে বলে। তো চুম্বক থেকে মাত্র তোমরা 13টা প্রশ্ন পড়লে প্রচুর প্রশ্ন এখান থেকে কমন পাবে, যা আসার এর মধ্যে থেকে আসবে। ফার্স্ট ইউনিট টেস্টে আমি যে সাজেশন দিয়েছিলাম তোমরা ওর মধ্যে থেকে 90% কমন পেয়েছিলে, এখানেও চলে আসবে। তো যে প্রশ্নগুলো দিচ্ছি তোমরা কিন্তু এগুলো ছাড়বে না, অবশ্যই ভালো করে পড়বে। তারপরে দেখো এরপরে চলে আসবো তড়িৎ। তড়িৎ চ্যাপ্টার থেকে দেখো খুব সামান্য করা প্রশ্ন দিয়েছি, কি কি প্রশ্ন তড়িৎ থেকে আসবে তোমরা একটু ভালো করে দেখে নাও। তো দেখো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে টর্চের বৈদ্যুতিক বাল্ব জ্বালাতে কে প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তির যোগান দেয়। তারপর হচ্ছে ব্যাটারি কিসের সাহায্যে তৈরি করা হয়। এগুলো একদম শর্ট শর্ট প্রশ্ন, তোমরা উত্তরগুলো পারলে কমেন্টে নাম্বার দিয়ে লিখেও জানাতে পারো, অনেকের হেল্প হয়ে যাবে। তারপর নির্জল কোষ কোথায় কোথায় ব্যবহার করা হয়। 4 নাম্বার নির্জল কোষে কোন শক্তিতে রূপান্তর হয়। প্রাইমারি সেল কাকে বলে, সেলের কয়টি প্রান্ত থাকে, এবং হচ্ছে বোতাম সেল কি। বোতাম সেলটাও তোমরা 3টে স্টার দিয়ে রাখো, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বোতাম সেল। এরপরে দেখো এরপরে হচ্ছে সেকেন্ডারি সেল কাকে বলে, বৈদ্যুতিক বাল্বে যে তার জ্বলে তার নাম কি। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এটাকে তোমরা 3টে স্টার দিয়ে রাখো, ঠিক আছে। এরপরে দেখো এরপরে সুইচ অন করলে কোনো বর্তনী যুক্ত হয় না বদ্ধ হয়। তারপরের প্রশ্ন হচ্ছে সুইচ অন এর কোন অবস্থায় বর্তনী সম্পূর্ণ হয় না। তারপরে তড়িৎ চুম্বক কাকে বলে, তড়িৎ চুম্বকের দিক কিভাবে বৃদ্ধি করা যায়। তারপরে কোথায় কোথায় তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, এবং এলইডি কি, এলইডি দুটি ব্যবহার লেখো। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নটাকেও কিন্তু 3টে স্টার দিয়ে রাখবে। এলইডি কি, এলইডির ব্যবহার। এরপর দেখো এলইডি ব্যবহারের সুবিধাগুলি কি কি, ফিলামেন্ট কি, বৈদ্যুতিক বাল্বে কিভাবে আলো উৎপন্ন হয়। তারপর হচ্ছে ফিউজ তার কেন ব্যবহার করা হয়, এবং ফিউজ তার কিভাবে কাজ করে। এই যে ফিউজ থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেবে, তো অবশ্যই তোমরা এটাকে 3টে স্টার দিয়ে রাখবে। ফিউজ তার কেন ব্যবহার করা হয়, ফিউজ তার কিভাবে কাজ করে। তারপরে ফিউজ তার হিসাবে নাইক্রোম তার ব্যবহার করা যাবে না কেন, এটাকেও তোমরা 2টো স্টার দিয়ে রাখো। তার বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়, কোনো বৈদ্যুতিক বর্তনীর নিরাপত্তায় কি ব্যবহার করা হয়, এটাও কিন্তু তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো এরপর হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। তো পরিবেশ বান্ধব শক্তি থেকে শক্তি কাকে বলে এটা পড়বে। তারপর হচ্ছে অপারেশনের আগে ছুরি কাঁচি নির্বীজ করতে কোন শক্তি কাজে লাগে। তারপর হচ্ছে স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ইট বানাতে কোন শক্তির প্রয়োজন হয়। নেক্সট কম্পিউটারে কোন শক্তি ব্যবহার করা হয়। জীবাশ্ম জ্বালানি দুটি উদাহরণ দাও। ডিজেল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি। তো এইসব প্রশ্নগুলো কিন্তু একদম শর্ট প্রশ্ন, আমি শর্ট প্রশ্ন দিয়েছি সাজেশনে, যাতে তোমাদের অন্য কিছু পড়তে না হয়, তোমরা জাস্ট এই সাজেশনটা পড়লেই মোটামুটি সব কমন পেয়ে যাবে। এবারে দেখো মাটির তলায় থাকা জ্বালানি ভাণ্ডারকে কি বলে। নেক্সট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে শক্তির সম্পর্ক কি। 10 হচ্ছে একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। 11 কয়লা কি জাতীয় জীবাশ্ম। 12 নম্বর প্রশ্ন খনিজ তেলের উৎস কি। 13 পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত একটি কঠিন জ্বালানির নাম লেখো। পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে, এটাকেও তোমরা 2টো স্টার দিয়ে রাখবে। তারপরে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি। এরপরে দেখো এরপরে হচ্ছে একটি অচিরাচরিত ও বা অপ্রচলিত শক্তির নাম লেখো। নেক্সট প্রাণীরা পরোক্ষভাবে কোন প্রাকৃতিক শক্তির উপর নির্ভরশীল। তারপর হচ্ছে সোলার ক্যালকুলেটরে শক্তির উৎস কি। নেক্সট দুটি অফুরন্ত শক্তির নাম লেখো। তারপরে হচ্ছে একটি অপ্রচলিত শক্তি ও একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। নেক্সট বায়ুকলে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে কোন শক্তি তৈরি করা হয়। জৈব গ্যাস কি থেকে উৎপন্ন হয়, অথবা জৈব গ্যাস কোথা থেকে পাওয়া যায়। এই প্রশ্নটা তোমরা 3টে স্টার দিয়ে রাখবে, কারণ জৈব গ্যাস খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তারপরে দেখো গৃহস্থালির জঞ্জাল আখের ছিবড়ে পচিয়ে কি গ্যাস পাওয়া যায়। জৈব গ্যাসের প্রধান ব্যবহারটি লেখো। জৈব বর্জ্য পদার্থ কোথা থেকে প্রাপ্ত গ্যাসকে
কি বলা হয়? জৈব বজ্র পদার্থ থেকে প্রাপ্ত গ্যাসকে কি বলা হয়? তারপরে জোয়ার ভাটা শক্তি কি? 40 থেকে 50 বছর পর জীবাশ্ম জ্বালানির কি হবে? এবং সৌরশক্তি ব্যবহারের 3টি সুবিধা লেখো। এটাকেও তোমরা 2 স্টার দিয়ে রাখবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে বায়ু প্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগানো কি কি অসুবিধা হতে পারে? তার বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করলে কি কি সুবিধা হতে পারে? এটাকে তোমরা 3টে স্টার দিয়ে রাখো। তারপর জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো দরকার কেন? এটাকে তোমরা 2 স্টার দিয়ে রাখবে। তারপর নবীকরণ ও অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝো? বায়োগ্যাস বা জৈব গ্যাস কাকে বলে? এই গ্যাস কি কাজে ব্যবহার করা হয়? এটাকে তোমরা 3টে স্টার দিয়ে রাখবে। তো এই চ্যাপ্টার থেকে অনেকের মনে হতে পারে যে স্যার আগের চ্যাপ্টার থেকে তো আপনি 10টা 15টা প্রশ্ন দিলেন, এত কম কম দিলেন, এই চ্যাপ্টার থেকে এত কেন বেশি প্রশ্ন দিলেন? দেখো, এই চ্যাপ্টারে থেকে আমি কিন্তু তোমাদের সব শর্ট প্রশ্ন দিয়েছি, যেগুলো দেখলে সেগুলো হচ্ছে এক শর্ট প্রশ্ন, মানে একটা উত্তর হবে। তো ওগুলো তোমরা একবার রিডিং পড়লেই কিন্তু হয়ে যাবে। তো এই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্ন দেয় বলেই তোমাদের দিয়ে রাখলাম, কারণ ওই শর্ট প্রশ্নগুলো অনেকে মিস করে ফেলে। ঠিক আছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে একদম সাজেশনটা বানিয়েছি। তো তোমরা ওগুলো পড়বে, আর লাস্টে দেখবে মোটামুটি 6 থেকে 7টা বড় প্রশ্ন হচ্ছে। এগুলো হচ্ছে বড় প্রশ্ন লাস্টের দিকে, আর প্রথমে যেগুলো ছিল সেগুলো কিন্তু সবই ছোট প্রশ্ন। এরপরে দেখো, এরপরে হচ্ছে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। এটাও একদম শর্ট প্রশ্নেই ভর্তি, মানে কি বলবো, এখান থেকে তোমাদের জীবন বিজ্ঞান অংশ এটা, এখানে কিন্তু প্রচুর শর্ট প্রশ্ন। তো আমি অনেক প্রশ্ন দিয়েছি, তো প্রশ্নগুলো তোমরা ভালো করে একবার দেখে নাও। প্রথম দেখো, প্রথম যে প্রশ্নটা আছে সেটা একটু তোমরা ভালো করে দেখে নাও। যাদের কোনো প্রধান মূল নেই তাদের ক্ষেত্রে কি ধরনের বের হয়? মূলের প্রধান অংশগুলির নাম লেখো, অথবা একটি আদর্শ মূলের কয়টি অংশ ও কি কি? তো দেখো, এখান থেকে অনেক প্রশ্ন আছে, তো তোমরা যারা ভাবছো সব পড়তে পারবে না, আমি যেগুলো মানে স্টার দিয়ে রাখছি সেগুলো তোমরা বেশি ভালো করে পড়বে। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা তোমরা স্টার দিয়ে রাখো। এরপরে গুচ্ছমূল কাকে বলে? ঠেসমূল দেখা যায় কোন গাছে? এটা একটা স্টার দেবে। এবারে কোন মূল বাতাস থেকে জলীয় বাষ্প নেয়? এরপর দেখো, এরপরে হচ্ছে পাথরকুচির পাতার মূল কি কাজে সাহায্য করে? তারপর হচ্ছে কোন উদ্ভিদে পর্বমূল দেখা যায়? এটাকেও তোমরা স্টার দেবে। তো এখানে অনেক প্রশ্ন আছে, আমি যেগুলো স্টার দিচ্ছি তোমরা কিন্তু সেগুলোই চেষ্টা করবে বেশি ভালো করে পড়ার। ঠিক আছে, এরপরে দেখো, জল শোষণ ছাড়াও মূলের অন্য 2টি কাজের কথা লেখো। গাজর উদ্ভিদের কোন অংশ? এটাও স্টার দাও। মটর গাছের মূলে যে অণুজীব বাস করে তার নাম লেখো। পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম কি? বিটপ কাকে বলে? এটা স্টার দাও। তারপর হচ্ছে একটি চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম লেখো। জবা গাছ কি জাতীয় উদ্ভিদ? এরপর হচ্ছে দেখো, রূপান্তরিত কাণ্ড কাকে বলে? এটাও তোমরা স্টার দেবে। তারপরে শাখা আকর্ষ ও শাখা কণ্ঠক কোন উদ্ভিদে দেখা যায়? বেলের শাখা কণ্ঠক কি ধরনের কাণ্ড? নেক্সট হচ্ছে একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লেখো। এটাকেও তোমরা কিন্তু স্টার দেবে। তারপরে একটি মৃত কাণ্ডের নাম ও কাজ লেখো। নেক্সট, খাদ্যরূপে ব্যবহার হয় এরূপ 2টি রূপান্তরিত মৃদগত কাণ্ডের নাম লেখো। 21 নম্বর, একটি বায়বীয় কাণ্ডের নাম ও কাজ লেখো। এটাকে স্টার দেবে। তারপরের প্রশ্ন, পাতায় তৈরি খাবারটা গাছের নিচ মহলে পৌঁছায় কোন পথে? ঠিক আছে, এটাও পড়বে। এরপরে দেখো, পুঁই শাক, তারপর হচ্ছে লাউ শাক, এরা পাতা ছাড়াও আর কোন অঙ্গের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে? তারপর হচ্ছে তুমি যে কাগজে লেখো তা কি থেকে তৈরি? কোন কোন যান তৈরিতে কাঠ ব্যবহার করা হয়? তারপরের প্রশ্ন, কোন উদ্ভিদ থেকে পালিশ তৈরির সামগ্রী তৈরি হয়? তারপরে হচ্ছে ধান, পাথরকুচি বা ঘাসে ড্যাশ মূল দেখা যায়? তারপরের প্রশ্ন, গুচ্ছমূল এক প্রকার ড্যাশ মূল? নেক্সট, পত্রফলক কাকে বলে? এর সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এটাকে তোমরা স্টার দেবে, কারণ এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এরপরে সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে? এটাকে তোমরা 2 স্টার দেবে। জালকাকার শিরাবিন্যাস কাকে বলে? উদাহরণ দাও। এটাও তোমরা 2 স্টার দেবে। সংজ্ঞা যদি দেয় ভালো কথা, সংজ্ঞা না দিলে ছোট প্রশ্ন দেবে। ঠিক আছে, তো ভালো করে পড়বে।
পত্রফলকের কাজ লেখো, একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে প্রধান অংশগুলি চিহ্নিত করো, একক পত্র ও যৌগিক পত্রের পার্থক্য লেখো, বৃত্তি ও দলমণ্ডলের মধ্যে পার্থক্য লেখো, অথবা বৃত্তি ও দলমণ্ডলের মধ্যে দুটি পার্থক্য লেখো। একই প্রশ্ন, এটাকেও ডবল স্টার দেবে। জবা ফুলের পুংস্তবকের বর্ণনা দাও ও কাজ লেখো। এরপরে দেখো কি বলছে, নিচের ছবিতে গর্ভদণ্ড ও গর্ভাশয়ের অবস্থান দেখাও, সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য লেখো, একটি সম্পূর্ণ ফুলের ছবি এঁকে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো, তারপরে পাতার ফলকের অগ্রভাগকে কি বলে, একটি সবৃন্তক পত্রের উদাহরণ দাও, নেক্সট একটি অবৃন্তক পত্রের উদাহরণ দাও, কোন গাছের পাতা চামড়ার মতো পুরু, তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়। তারপরের প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়, সেম প্রশ্ন রিপিট হয়ে যাচ্ছে, সরি। তারপর হচ্ছে তাল পাতায় কি ধরনের শিরাবিন্যাস লক্ষ্য করা যায়। নেক্সট, উদ্ভিদের রান্নাঘর কাকে বলে, অতিরিক্ত বাষ্পমোচনের বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখো, এই প্রশ্নটা একটা স্টার দেবে। তারপরে ফুলের কোন অংশ ফলে ও কোন অংশ বীজে পরিণত হয়, এটাকে তোমরা মোটামুটি 100টা স্টার দিয়ে রাখো, কারণ এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবে, দেখবে কোন অংশ ফলে ও কোন অংশ বীজে পরিণত হয়। তারপরে ফুলের কোন অংশগুলি গাছের বংশবৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করে, সমাঙ্গ ফুল কাকে বলে, অসমাঙ্গ ফুল কাকে বলে। এরপর সম্পূর্ণ ফুল কাকে বলে। নেক্সট প্রশ্ন, একটি উভয়লিঙ্গ ফুলের নাম লেখো। তারপরে হচ্ছে একটি ফলের ছবি এঁকে বহিত্বক অন্তত্বক আর বীজের অবস্থান দেখাও। তারপরে যৌগিক ফল কাকে বলে, উদাহরণ দাও, একটা স্টার দিয়ে রাখো। একক ফল ও যৌগিক ফলের পার্থক্য লেখো, উদাহরণ দাও। তারপরে বীজপত্রাধিকাণ্ড বা এপিকোটাইল কি, ভ্রূণমূল ও বীজপত্রের সংযোগস্থলের মধ্যবর্তী ঘৃণাক্ষের অংশকে কি বলে, এটাকেও একটা স্টার দেবে। এরপর দেখো, এরপর হচ্ছে পরাগযোগের বাহক কাকে বলে, পতঙ্গরাগী ফুল কাকে বলে, উদাহরণ দাও। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য, এটাকেও স্টার দেবে। তারপরে আমের বাইরের পাতলা আবরণকে কি বলে, পেরিকার্প কি, এটা ডবল স্টার দেবে। তারপরে উদ্ভিদের ফলত্বক কোথায় থেকে সৃষ্টি হয়, সরস ফল কাকে বলে, নিরস ফল কাকে বলে, সরল ফল ও একক ফল কাকে বলে। এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন, সবই শর্ট প্রশ্ন, তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, কারণ সব প্রশ্নই তোমাদেরকে পড়তে হবে। আমকে সরল ফল বলা হয় কেন, কোলিওপটাইল কাকে বলে, ভুট্টা বীজের ভ্রূণের খাদ্য কোথায় সঞ্চিত হয়, মটর বীজকে অসস্যল বীজ বলা হয় কেন, একবীজপত্রী বীজ কাকে বলে, দ্বিবীজপত্রী বীজ কাকে বলে, পরাগ মিলন বা পরাগযোগ কাকে বলে, এটা ডবল স্টার। তারপর বীজের ডিম্বক নাভির অপর নাম কি, পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করে কেন, এটাও একটা স্টার দিয়ে রাখতে অবশ্যই তোমরা পারো। এরপর দেখো, এরপর হচ্ছে সাপ কেন বারে বারে জীব বের করে। তারপর হচ্ছে ফোরামন সম্বন্ধে সংক্ষেপে লিখো। অভিস্রবণ বা অসমোসিস কাকে বলে, অভিস্রবণ কত প্রকার ও কি কি, এটা হচ্ছে অভিস্রবণ হবে। তারপরে হচ্ছে মুদ্রবর্তী ও মুদ্রভেদী অঙ্কুরোদ্গমের মধ্যে পার্থক্য, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে, একটি উদাহরণ দাও। তারপর হচ্ছে ওরাল ডিহাইড্রেশন সলিউশন বা ওআরএস, এটি কি কারণে দেওয়া হয়। উদ্ভিদে ব্যাপনের গুরুত্ব সংক্ষেপে লেখো, অথবা ব্যাপন উদ্ভিদের দেহে দুটি গুরুত্ব লেখো। তারপর দেখো, আবদ্ধ ঘরের কোণে একটি ধূপ জ্বালালে ওই ধূপের গন্ধ চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, এটি কোন পদ্ধতির উদাহরণ। পার্থক্য, দ্রবণে ব্যাপন এবং গ্যাসের মধ্যে দ্রবণ, উষ্ণতা বৃদ্ধিতে ব্যাপন কিভাবে প্রবাহিত হয়, তরলে তরলে ব্যাপন প্রক্রিয়ার একটি উদাহরণ দাও। তারপরে হচ্ছে কোন প্রক্রিয়ায় ফুলের গন্ধ পরিবেশে ছড়িয়ে পড়ে, অর্ধবৃত্ত পদ্মা কাকে বলে, এটা অবশ্যই একটা স্টার দিয়ে রাখবে। এবার দেখো, শেষ হয়ে গেছে আমাদের এই কটা প্রশ্নই আছে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ব্যাকটেরিয়া কোষের শেষ প্রাচীর তৈরিতে বাধা পড়লে কি হতে পারে। ধান গাছে কি ধরনের অঙ্কুরোদ্গম দেখা যায়, একটা স্টার দেবে। ওআরএস এর পুরো নাম কি, এটা একটা স্টার দেবে। এবং কোন কৌশলে উদ্ভিদ বাষ্পমোচন করে, এটাকে একটা স্টার দেবে। তো মোটামুটি এই কটাই প্রশ্ন ছিল। তো অনেকে বলবে লাস্ট চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন, তাদেরকে বলে দিয়েছি কেন লাস্ট চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন। তাছাড়া প্রথম যে চ্যাপ্টারগুলো ছিল সেখান থেকে কিন্তু আমি খুব সামান্য 10টা 15টা করে প্রশ্ন দিয়েছি, তোমরা এগুলোই পড়ো। আর লাস্ট চ্যাপ্টারটা যাদের মনে হচ্ছে অনেক প্রশ্ন, তারা জাস্ট স্টারগুলো পড়বে, তাহলেও অনেক। আর তোমরা যদি এই পিডিএফ বইটা সম্পূর্ণ পড়ে নিতে পারো,
এর মধ্যে থেকে কোনো প্রশ্ন আসবে না। তো যারা এটা কালেক্ট করতে চাও তারা হচ্ছে প্লে স্টোর থেকে লার্ন উইথ জয় লিখে, প্লে স্টোরে গিয়ে লার্ন উইথ জয় লিখে অ্যাপ ডাউনলোড করবে। সেখান থেকে সাজেশন বলে একটা সেকশন আছে, ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। যদি না পারো তাহলে আমি ফোন নাম্বার লিখে দিচ্ছি, তো এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করে এসএমএস করে লিখবে, কেউ কল করবে না, সবাই লিখবে যে বাই পিডিএফ ক্লাস 7 বিজ্ঞান, ঠিক আছে? এটা লিখবে, আমি তোমাদের কিউআর কোড দেবো, সেখানে পেমেন্ট করে দেবে, আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাবে, বাকি সাজেশনগুলো আমি কিন্তু ওখানে শেয়ার করে দিই, ঠিক আছে? সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে। আর ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর তোমাদের আর কি সাবজেক্টের সাজেশন লাগবে সেটাও কমেন্ট করে জানাবে। তোমরা যেটা কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের মতো করেই আমি ভিডিও বানাই। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।